আমার একটাই বক্তব্য ছিল, কারণ আমার এখানে কোনো দোষ নেই। দোষটা উনি আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছে, উনি সম্পর্কে জড়াইছে। আমি বলি নাই মারুফ হোসেন মুন্নাকে যে আমাকে বিয়ে করেন আপনি। হ্যাঁ গিয়েছিলাম, আমি মারও খাইছি। আমি রাস্তায় আমার স্বামী আমাকে মারছে পর্যন্ত, ঠিক আছে। আমি আসলে জানতাম না, যখন আমি সম্পর্ক থেকে চলে আসতে চাইছি তখনই মূলত সে আমার এই ছবিগুলো দেখায় আমাকে জানতেন না বলতে আপনার সাথে যখন জোর করা হয়েছে, হ্যাঁ ওইটার প্রতিবাদে কি তখন কি আপনার স্বইচ্ছায়? না স্বইচ্ছায় আমি মানি নাই। এটা স্বইচ্ছা মানবো কেন? আমি তো এটা স্বইচ্ছা মানার মতন কোনো কাজ না, তাই না? সে তো আর আমার তখন হাজবেন্ড ছিল না যে আমি স্বইচ্ছায় মাইনা নিব এগুলা জিনিস। তখন কি আপনি মানে কোনো থানা পুলিশ বা কোনো থানা পুলিশ আমি করতে চাইলেও করতে পারতাম না, কারণ উনি যুবলীগের নেতা ছিল, আওয়ামী লীগের। হ্যাঁ, যেহেতু আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় ছিল দীর্ঘ বছর, তখন আমি চাইলেও আমি ওরকম ভাবেই পাইতাম না। উল্টা আমার বিরুদ্ধে উল্টা গুঞ্জন ছড়াইতো, যেহেতু আবার স্থানীয় লোক তারা, তাই না? বিয়ের পরও আমি যখন থানাতে গেছি আমাকে বলছে 10 টুকরা করবে আমি যদি তার নামে মামলা করি, আমাকে 10 টুকরা 8 টুকরা করবে। আমার ভাইকে হুমকি দেওয়া হয়েছে আমার মাধ্যমে, আমার ভাইকে গুম করবে, আমার ভাইকে মাদক দিয়া ধরায় দিবে। মূলত তারা আমার হাজবেন্ড যে সেও হয়তো বা মাদক ব্যবসায়ী। আমাকে যখন রিসেন্টলি যখন আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, আমি তখন তার খোঁজ নিতে গেছি, তখন আমি জানতে পারছি এই বিষয়টা এক পুলিশ অফিসারের। আমি তার নাম বলবো না, সে নিজে বলছে। 5 মাস সংসার করার এক পর্যায়ে তো ওই যে আমাকে বিভিন্ন প্রকার তার বোনেরা, তার ফুপু, সে মিলে তার কুপরামর্শে আমাকে মারধর করতো, আমাকে না খাওয়া রাখতো। আমাকে রাখতো এই কারণেই যে আজকাল যুগের মেয়েরা তো না খায় থাকবে না, অথবা এত অত্যাচার সহ্য করবে না, আমি চলে আসবো। কিন্তু আমি একটা কথা বলছি যে আমার জীবন চলে যাবে, আমার জীবন মাটিতে মিশে যাবে, তা আমি সংসার ছেড়ে চলে আসবো না। আমার একটাই বক্তব্য ছিল, কারণ আমার এখানে কোনো দোষ নেই। দোষটা উনি আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছে, উনি সম্পর্কে জড়াইছে। আমি বলি নাই মারুফ হোসেন মুন্নাকে যে আমাকে বিয়ে করেন আপনি। আর সেই আপনি যে অন্তঃসত্ত্বা ছিলেন সন্তান, সেই সন্তান লাস্ট বার যখন আমাকে বের করে দিছে ইফতারের আগ মুহূর্তে 2023 সালের তারিখটা মনে নাই, ভাটারা থানার অফিসার, ডিউটি অফিসার, তখন মূলত তারা আমাকে উঠায় দেওয়ার এক পর্যায়ে পরের দিন মনে করেন রাগারাগি হয়, আমাকে বাসা থেকে পুনরায় আবার চলে আসতে বাধ্য করে, কিন্তু আমি আসবো না। তো সেই পর্যায়ে তার বোনেরা চিল্লাফালা ঝগড়াঝাটি লাগায়, সে এক পর্যায়ে আমার স্বামী রাগ হয়ে আমার তলপেটে লাথি মারে। তখন মনে করেন যে ওই অবস্থাতে আমি অসুস্থ হয়ে পড়ি। সাথে সাথে আমি একটা ফার্মেসিতে গেছি, ডক্টরের কাছে যাইনি। ফার্মেসি আমাকে একটা ওষুধ দিছিল, ওষুধ দেওয়ার পর বলছিল যে যদি এটাতে না হয় আপনি তখন ডাক্তারের কাছে যেতে পারেন। কিন্তু ওষুধটা খাওয়ার পরে আমি একটু সুস্থ হয়েছি বা আমার একটু প্রবলেমটা সলভ হয়েছে, তাই আমি পুনরায় ডাক্তারের কাছে চাই নাই। হ্যাঁ, নষ্ট হয়েছে। এটা 2 মাসের মাথায়, 2-2.5 মাস এরকম টাইমে ছিল। তো তখন পুনরায় বলছিল যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তারপরে তার কোনো কথা চলো না, যেহেতু স্বামী তাই আর কিছু করি নেই। আর হুমকির মধ্যেই ছিলাম, যেহেতু আওয়ামী লীগ সরকার ছিল, বুঝতেছেনই তো আওয়ামী লীগের যারা ছিল অনেকেই অত্যাচারের ভিতরে ছিল, মুখ খুলতে পারেনি, অনেক কিছু সহ্য করছে। আচ্ছা, আপনি ধরেন আপনি তাকে জোর করে আপনার সাথে সম্পর্ক করছে, আপনাকে বিয়ে করছে, তো আপনি যখন দেখলেন সংসার করতে পারতেছেন না, তখন আপনি চলে আসলেন না কেন? আমি চলে আসি নাই, আমার তো মনে করেন সংসার করার ইচ্ছা, কারণ আমি কেন চলে আসবো? ওখানে তো আমার কোনো অন্যায় নাই। আমার যদি অন্যায় থাকতো আমার তো এখনো অপশন আছে তার থেকে চলে আসা, কিন্তু আমার তো অন্যায় নাই। বিনা কারণে আমি কেন চলে আসবো? আমি বলছি আমি না খায়া থাকবো, আমাকে যেহেতু না খায়া রাখছে, আমি অফিসারের সামনেই বলছে আমি না খায়া থাকবো পুনরায়। আমি তো থানা পুলিশে যাইনি যে আমার স্বামী আমাকে ভাত কাপড় দিতে পারতেছে না, কেউ কিন্তু ভাত কাপড়ের জন্য বিয়ে বসে না, ঠিক আছে। আর হচ্ছে আমার স্বামী আমাকে বিয়ের পর সুতার দোষীও দেয়নি, আমার নিজের ইনকাম সোর্সে, আমি স্টুডেন্ট পড়াইতাম, আমার ইনকাম সোর্সে আমি নিজের লাইফ কাটাইছি বিয়ের পরও, ঠিক আছে। তারপরে কেন আমি ওখান থেকে ফিরে আসবো? ওখান থেকে তো ফিরে আসার কোনো অপশন নেই। আর যেহেতু আমাকে সে নিজের ইচ্ছা নিজের দায়িত্বে বিয়ে করছে, হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে দিত, তখন আমার চলে আসার একটা অপশন ছিল। এখানে তো চলে আসার এই অপশনটা নাই দেখে আমি আসি নাই। কারণ বিয়ে মানুষের একবারই হয়, যেহেতু আমি মুসলমান ঘরের মেয়ে। আর বিয়েটা ব্যবসা না, বিয়েটা পুতুল খেলা না, বিয়েটা মানুষ সারা জীবনের জন্য, এটা মানুষকে বুঝতে হবে। একটা মেয়ের জীবন এতটা সস্তা না যতটা সস্তা মারুফ হোসেন মুন্নার ফ্যামিলি ভাবতেছে বা সে ভাবতেছে। আমি যখন পিছু পা হইনি, ইনশাল্লাহ হব না। আমি এই মুহূর্তে চাচ্ছি বিচার, যাতে আমার সুষ্ঠু বিচারের মাধ্যমে আমার ন্যায্য অধিকারটা ফেরত পায়।
রাষ্ট্রের সর্বোচ্চ যারা আছে ইসে কি বিচার চাচ্ছেন? বিচার চাচ্ছে, সুষ্ঠু বিচার চাচ্ছি, যার মাধ্যমে আমি আমার অধিকারটা ফিরে পাই। কি অধিকার? আমার স্ত্রীর অধিকারটা আমি ফিরে পাই, আমাকে যেন স্ত্রীর মর্যাদা দেওয়া হয়, ঠিক আছে? আর বিনা দোষে কোনো মেয়ের জীবন যাতে এভাবে নষ্ট না করে। সরকার পরিবর্তনের পরে জি আপনি কি ওই আপনার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম, আমি মারও খাইছি। আমি রাস্তায় আমার স্বামী আমাকে মারছে পর্যন্ত, ঠিক আছে? মারছে, তখন তার ফুপু আসছে, তার ফুপুকে ডেকে আনছে। জানি না তার ফুপুর সাথে এমন কি সম্পর্ক, ফুপু সবারই আছে কিন্তু, ঠিক আছে? ফুপু বাংলাদেশের সবারই আছে, কিন্তু এরকম এরকম আমি দেখিনি যে এরকম ভাইস্তার সাথে এরকম যে ভাইস্তা ফোন দিয়া বলে স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে, ফুপু তুমি কোথায় আছো, তুমি ওদের বাসা থেকে ওর মা ভাইয়ের তুলে আনো। আর এদিকে তো আমার বাসায় যে এক পর্যায়ে তারা হুমকি ধামকে ওখানে কাজ পায় নাই, পরে এখানে আসছে, যেখানে আমাকে মারছে বড়ইতলা বাজারের সামনে। সেখানে মূলত আমার স্বামীর সামনেই বলতেছে তোরে ছাড়বেও না, তোরে রাখবেও না। হ্যাঁ, তার ফুপুর ভাষ্য মতো এটা ছিল, আমাকে ছাড়বেও না, আমাকে ধরবে না। আমি বলছি কেন, কি দোষ কি আমার? হ্যাঁ, আমার স্বামী আমাকে ধাক্কাও দিছে, আমার ফুপুর সামনে 4 বার আমাকে ধাক্কা দিছে, ওখানে মানুষজন জড়ো হয়ে গেছে। তারপর আমার স্বামীকে বলতেছে এভাবে মাইরেন না মেয়েটাকে, নয় ছাড়বেন নয় মেয়েটাকে নিয়ে সংসার করবেন, মেয়েটার দোষ কি? ঠিক আছে? আর আমার ফুপু শাশুড়ি এটাও বলছে যে মুন্না ওরে দিয়ে আস, হ্যাঁ, ওর বাসার সামনে, আর রিস্কা দিয়া তুই ধাক্কা দিয়ে ফালাই দিবি। আমাকে অনেকবার মারার চেষ্টা করছে, অনেকবার। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হলো যে আপনি বললেন যে শুরু থেকে সে আপনাকে দেখে ভালো লাগছে, হ্যাঁ, লাগার পরে আপনাকে আপনার এডমিট কার্ড সে আটকে রাখছিল। এডমিট কার্ড নিছে কিভাবে সেটা তো আমি বলছি শুরুতেই। কিভাবে নিছে সে, আমি বিদ্যানিকেতন স্কুলের সামনে সে গেছে, আমার পরীক্ষা হলের সামনে। তো মনে করেন সে এতটাই, মনে করেন কি বলবো, আমি বলতে এখন লজ্জা হইতাছে আমার স্বামী সম্পর্কে। আমি এই যে ঢাকা ভার্সিটি প্লাস 7 কলেজে আমি আবেদন করছি, বাট টাকাটা জমা দিতে পারিনি। কেন পারিনি? সে আমার আঁচল থেকে বা ব্যাগে থেকে এমন কৌশলে সে টাকাটা নিয়ে গেছে, পরবর্তীতে আমি সত্যি কথা বলতে আমি পরীক্ষা দিতে পারিনি। সেইভাবেই সে ওইভাবেই নিছে, যেভাবে টাকাটা আমার কাছ থেকে নিছে। আচ্ছা, এখন তখন যখন এডমিট কার্ড নিছে তখন আর আপনার আমি টের পাই নাই। না, তখন আপনার সাথে পরিচয়টা কিভাবে? পরিচয় যে আমি বললাম না যে সে আমার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে প্রেমের ফাঁদে ফালায় তার। আচ্ছা, তাহলে আপনাকে প্রেমের ফাঁদে ফেললো, আপনার সাথে সে আপনাকে ভালোবাসেই তো বিয়ে করছে নাকি? ভালোবাসা বিয়ে করলে তো আর এইভাবে আমাকে ছেড়ে যাইতে পারতো না, সে যোগাযোগ ছিন্ন করা। আপনার সাথে কি কোনো শত্রুতা ছিল? শত্রুতা বলতে সেই ভালো বুঝবে, আমি তো জানি না শত্রুতা ছিল কিনা। হয়তো বা তার পেশা বিয়ে করাটা, মেয়েদের জীবন নষ্ট করাটা। এই যে বিয়ে পড়াইছে কাজে, উনি তো আমাকে এটাও বলছে যে কাবিননামা না হাতে পাওয়া পর্যন্ত মুন্নার সাথে তুমি মেলামেশা করবা না। কিছুদিন আগেও আমি গেছি একটা কারণে, আমার স্বামী যে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে আছে, উনি এটাও বলছে যে যায়া দেখো গা কত মেয়ের জীবন তোমার স্বামী নষ্ট করছে। আমি তো শুনে সেখানেই মনে করেন যে কান্নাকাটি করে এখান থেকে ফিরে আসতে, আমি বিশ্বাসই করতে পারতাছি না। কিন্তু আমার সাথে যেটা হইলো তখন তো আমি বুঝতেছি যে না, সত্যি কথাই বলছে আঙ্কেলে, কাজী সাহেব সত্যি কথা বলছে। কতদিন বলতে ওই যে এডমিট কার্ড আটকে রাখছিল, আর হচ্ছে 4টা ফেব্রুয়ারিতে, এই দুইবারই। না, আপনারা বললেন যে বিয়ের পরেও কয়েকবার হ্যাঁ, বিয়ের পরে 7 মাস গোপনে আর কি জিনিসটা কয়বার আপনার সাথে মানে বিয়ের পরে গোপন হলো, তো আপনারা তো স্বামী স্ত্রী হইলো। বিয়ের আগে কয়বার আপনার সাথে মেলামেশা করছে? বিয়ের আগে ওই যে বললাম 4টা ফেব্রুয়ারি 2022 সালের, আর একটা হয়েছে আমার যখন এডমিট কার্ড আটকে রাখছিল তখন। আর এর পরে মনে করেন অনেকবার চেষ্টা করছিল, মানে মনে করেন ওটা না থাকা হইলো তো ওইটা অনৈতিক ভাবে সে আমার সাথে ওগুলাই করছে। আর ভিডিওর বিষয়টা এটা কি আপনি জানতেন না? না, ভিডিওর বিষয়টা জানতাম না। যখন আমি সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাইছি তার অত্যাচারের মাত্রা, তখন মনে করেন এই ভিডিওগুলো সে আমাকে দেখাইছে। বিয়ের আগে? হ্যাঁ, বিয়ের আগেই। এবং সে আমাকে বলতেছে যে এগুলা তুমি যদি আমার কথা রাজি না থাকো আমি এগুলা ছেড়ে দিব। না, তখন তো দেখিনি, হয়তো বা গোপনে কোথাও এইটা মোবাইলটা এমন ভাবে সেট করে রাখছে, হয়তো বা আমি সেটা জানতাম না। আমি তো জানলে মনে করেন আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি করতাম, যেহেতু এটা একটা ফ্ল্যাট বাসা, বুঝেনি তো, কাউকে কেউ খুন করে ফেললেও কেউ কিন্তু টের পায় না। আর সে মুখ চাপা ধরছে, আমি চিৎকার বাঁচা করো, সে মুখ চাপা ধরছে। সে তো আমার থেকে সিনিয়র অনেক, আর আমার থেকে অনেক। একটা পুরুষ মানুষ হয়ে গেছে, একটা মেয়ে মনে করেন 10টাও মেয়ে হার মানবে, ঠিক আছে? এটা আপনারা ভালো করে আপনি গেছিলেন কেন? বললাম না, আইডি কার্ড এডমিট কার্ড আনার জন্য। এডমিট কার্ডের পরের চ্যাপ্টারে কি হলো?
তখন তো আপনার স্বেচ্ছায় গিয়েছিল। না, স্বেচ্ছায় যায়নি। আমি বললাম না আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছি, তখন সে আমাকে বলছে যে তুমি যদি সম্পর্ক থেকে বেরিয়ে আসো, আমি এমনকি ওনার নাম্বারটা ব্লকেও ফালাইছি। পরবর্তীতে ওনার অনেকটি সিম ওনার কাছে, ঠিক আছে, আমি জানতাম না। তো উনি বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে আমাকে বলতেছে, ভয়ভীতি দেখাইতেছে। আমি আতঙ্ক হয়ে গেছে, একটা মেয়ে মানুষ ইন্টারে পড়ে। ওই যে ওই ভিডিও গুলো আছে এমন কিছু, প্রথমবারে কি সে আপনার ভিডিও ধারণ করছে? ভিডিও প্লাস ছবি। প্রথমবারই যখন আপনি হ্যাঁ, ঘুরতে নিয়ে গেছে, প্লাস ওই যে আমার এডমিট কার্ড আটকে রাখছে। আমি তো জানতাম না, সে আমাকে বলতেছে। আমি তো মনে করেন ওই বিশ্বাসে ভয় পেয়ে গেছিলাম। আর উনি আমাকে বলছিল যে ওই দিনই গোপন ভিডিওটা ধারণ করছে। হ্যাঁ, প্রথম দিনই ওইটা দেখাই আপনাকে ব্ল্যাকমেইল। হ্যাঁ, ওইটা দেখা প্লাস হচ্ছে আমাকে বলতেছে তুমি যদি সম্পর্ক থেকে বের হয়ে আসো তোমারে আমি ভাইরাল করে দেব, তোমাকে আমি ভাইরাল করে দেব। উনি ব্ল্যাকমেইল ইমোশনালও করছে। উনি গলায় ছুরি ধরছে, উনি আত্মহত্যা করতে চায় উনি যদি আমাকে না পায়। প্লাস হচ্ছে উনি আমাকে বলতেছে আমার ভিডিওগুলো ভাইরাল করে দেবে। এই সুবাদে আমি গেছি আর বলছে যে আসো, তোমার কোনো ক্ষতি করব না, আমার বোনেরা বাসায় আছে, ঠিক আছে, বোনেরা বাসায় আছে, এই কথা বলে সে নিচ্ছে আমাকে। হাজারো হোক আপনারা হয়তো বা বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্য, যার সাথে হয় সেই জানে। পরিবারকে জানাইছিলেন যে আপনারা এডমিট কার্ড নিয়ে? না, আমি ভয় বলি নাই। উনি তো রাজনীতি করতো, সেই সুবাদে আমি বলি নাই ভয়ে। আচ্ছা, তাহলে এই যে পরবর্তীতে আপনি এত রকম যে অভিযোগ করেছেন, হ্যাঁ, ধরুন বিয়ের আগেও কয়েকবার আপনার এই ধরনের হেনস্থার শিকার হয়েছে। হ্যাঁ, আমি আত্মহত্যাও করতে গেছি এই কারণে, আমি এটা না বলতে পারাই কারোর কাছে। হ্যাঁ, সেখান থেকে আমি ফিরাও আসছি কতবার, কারণ আমি তো কারোর কাছে বলতে পারতেছি না। আমি তো কারো হাতে জিম্মি, বুঝতেই পারতেছেন, কেউ কারো হাতে জিম্মি থাকলে সে কতটা মানসিক ভাবে ডিপ্রেশনে থাকে বা কতটাই থাকে, যে কোনো বিষয় হোক সেটা। না, কিছুটাই না। আমি তো ওনাকে পছন্দই করতাম না। ওনাকে আমি বলছি যে দেখেন আমি আপনাকে পছন্দ করি না, ডাইরেক্ট ওনাকে কিভাবে বলছি, আমি আপনাকে ঘৃণা করে, আমাকে পছন্দ করি না, আমাকে রেহাই দেন প্লিজ ভাই, আমাকে রেহাই দেন, আমাকে আমার জীবনটাকে সুন্দরভাবে কাটাইতে দেন, ঠিক আছে, আমি এখান থেকে বের হয়ে আসতে চাই। কিন্তু সে আমাকে কোনোভাবে বের হয়ে আসতে দেয়নি। আপনি এই বিষয়টা কি আপনার ফ্যামিলির সাথে শেয়ার? না, আমি কারোর সাথে শেয়ার করিনি, কারণ আমি কারো হাতে জিম্মি আছি। আপনারা বোঝার চেষ্টা করেন, আমি কারো হাতে জিম্মি আছি। ঠিক আছে, জিম্মি আছেন, এই যে এখন যে বলতেছেন, তাহলে ফলটা কি হলো? ফলটাই যে আমি প্রতারণার শিকার হয়েছি। আমি সে যদি আপনার সেই ছবিগুলো ভাইরাল করে, তা আমার তো মরণ ছাড়া কোনো উপায় নেই, আমার তো মরে যাওয়া লাগবে, এটাই আমার উপায় শেষই। আচ্ছা, 5 তারিখের পরে কি আপনি তার বাসায় গেছিলেন? না, হ্যাঁ গেছিলাম তো। আমি বলছি যে আমি সংসার করতে চাই, আমাকে বাসায় রাখবে না। সেটা তো বললেন, তাহলে এখন সে কোথায়? সে তার ফুপুর বাসায় আছে, আমি যতটা জানতে পারছি, মানিকদি ক্যান্টনমেন্ট, ঠিক আছে। হয়তোবা এই ভিডিওটা দেখার পর এখান থেকে আরো আত্মগোপনে চাইতেই পারে, স্বাভাবিক।